ভারত যদি কখনো বাংলাদেশ দখল করার পরিকল্পনা করে বা বাংলাদেশ দখল করতে চায়, কি ঘটবে তাহলে? বাংলাদেশের মতো এই ছোট দেশ কি পারবে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর কাছ থেকে নিজেদের রক্ষা করতে? অনেকেই হয়তো ভাবতে পারে বাংলাদেশ ছোট দেশ আর ভারত বড় এবং সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী, তাই কাজটা খুব সহজ হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভারতের বাংলাদেশ দখল করা মোটেও সহজ কোনো কাজ হবে না, বরং এমনটা করতে গেলে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো হবে। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত শক্তি থাকার পরও কেন তারা এমন একটি পদক্ষেপ নিতে পারবে না? মূলত বিষয়টি শুধু সেনা বা অস্ত্রের শক্তির উপর নির্ভর করে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক আইন, কূটনীতি, সামরিক ভারসাম্য ও ভৌগোলিক বাস্তবতা। ভারতের সীমান্ত এলাকায় চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে দেশটির মোট সেনাবাহিনীর প্রায় 60% চীন সীমান্তে মোতায়েন থাকে। অন্যদিকে পাকিস্তান সীমান্তেও প্রায় 30% সেনা সর্বদা প্রস্তুত রাখতে হয়। বাকি 10% সেনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর নিয়ন্ত্রণে নিয়োজিত। অর্থাৎ তারা চীন ও পাকিস্তান সীমান্তে সবসময় সেনা মোতায়েন করে রাখতে বাধ্য। এই অবস্থায় বাংলাদেশের বিপক্ষে ভারতের পূর্ণ সামরিক শক্তি ব্যবহারের সুযোগ নেই। বাস্তবে তাদের মোতায়েনযোগ্য বাহিনী হবে মোট শক্তির 1/10 কম। এমন পরিস্থিতিতে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায়, তাহলে তার সেনা শক্তি ছড়িয়ে থাকবে একাধিক ফ্রন্টে। বিপরীতে বাংলাদেশ তার সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ করে তুলবে। বাংলাদেশের সামরিক বাজেট তুলনামূলকভাবে কম হলেও তা নিছক দুর্বলতা নয়। বাংলাদেশে রয়েছে 3টে শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী, যাদের প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা সময়ের সাথে বাড়ছে। তার চেয়েও বড় শক্তি হলো দেশের 86 লাখেরও বেশি আধা সামরিক বাহিনীর সদস্য, যাদের মধ্যে রয়েছে আনসার, পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী। জরুরি পরিস্থিতিতে তাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সম্ভব, যা ভারতে এই সংখ্যার তুলনায় অনেক বেশি কার্যকর ও গতিশীল এক সাপোর্ট সিস্টেম। ফলে শুধু সেনাবাহিনী নয়, প্রয়োজন হলে দেশের প্যারামিলিটারি বাহিনী প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে পারে। সাথে আছে 16 কোটিরও বেশি দেশপ্রেমিক মানুষ, যারা সবচেয়ে বড় শক্তি। কেউ যদি দেশের উপরে হামলা করে, তখন সাধারণ মানুষও রুখে দাঁড়াবে। 1971 সালে জনগণ অস্ত্র ছাড়াই জীবন বাজি রেখে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। আজও সেই চেতনা বাংলার মাটিতে জীবন্ত। সম্প্রতি সরকার বিরোধী গণ আন্দোলনেও দেখা গেছে কোটি মানুষ রাজপথে নামতে ভয় পায় না। যুদ্ধের মতো জাতীয় সংকটে ধর্মীয় আবেগ, জাতীয়তাবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সাধারণ জনগণও প্রতিরোধ যুদ্ধে অংশ নেবে, এটা অনুমান নয়, অভিজ্ঞতা। এছাড়াও বাংলাদেশে যুদ্ধ শুরু করলে অনভিজ্ঞদেরও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ভারতের ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন যে বাংলাদেশে আক্রমণ করলে চীন ও পাকিস্তান সেই সুযোগে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তাৎক্ষণিকভাবে চীন ও পাকিস্তান তাদের নিজ নিজ সীমান্তে সক্রিয় হয়ে উঠবে। চীন হয়তো লাদাখে বা অরুণাচলে সামরিক অগ্রসরতা চালাবে, পাকিস্তান কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়াবে। সেই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার দাবিতে নতুন করে বিদ্রোহ শুরু করতে পারে। ফলে ভারতকে একসঙ্গে 3টি ফ্রন্টে যুদ্ধে লিপ্ত হতে হবে, যা বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে অবাস্তব ও আত্মঘাতী পদক্ষেপ হবে। ভারতের অভ্যন্তরেই উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ফের সক্রিয় হতে পারে, যেগুলো যুদ্ধের সুযোগে নতুন গতি পাবে। কিছু বিশ্লেষক মনে করেন মিয়ানমার ভারতের পক্ষে অবস্থান নিতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মিয়ানমার বর্তমানে গৃহযুদ্ধে জর্জরিত, দেশটির সেনাবাহিনী একাধিক ফ্রন্টে ব্যস্ত এবং কিছু অংশে নিয়ন্ত্রণ হারাচ্ছে। পাশাপাশি ভারতের ওপর তাদের রাজনৈতিক আস্থাও কমেছে। বাংলাদেশ বিরোধী যুদ্ধে তারা যুক্ত হবে এমন আশঙ্কাও বাস্তব নয়। তার উপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থাও ভারতের জন্য বড় বাধা হতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো 7 সিস্টার্স নামে পরিচিত, তারা মূল ভারত থেকে বিচ্ছিন্নভাবে সংযুক্ত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামক একটি সরু ভূখণ্ডের মাধ্যমে। যুদ্ধকালীন এই করিডোর যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে ওই 7 রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যাবে। এটি ভারতের জন্য কৌশলগত ও মানসিকভাবে বড় ধাক্কা হবে।
অন্যদিকে ভারত যদি সামরিকভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় তাহলে তা করতে হবে মূলত পশ্চিমবঙ্গ দিয়ে, কারণ অন্য সব সীমান্ত যেমন মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা পাহাড় ও দুর্গম অঞ্চলে গঠিত, যেখানে বড় মাপের সেনা অভিযান চালানো অত্যন্ত কঠিন। অনেক এলাকা নদী-নালা, পাহাড় আর ঘন বসতিতে ভরা, যেখানে সহজে ট্যাঙ্ক বা ভারী অস্ত্র নিয়ে যাওয়া যায় না। উপরন্তু বিমান হামলা চালালেও বাংলাদেশে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা দিয়ে ভারতের বিমানগুলিকে প্রতিহত করা সম্ভব। ফলে ভারত চাইলেও সেখানকার প্রতিরক্ষা ভেদ করতে পারবে না। এতে সময় ও কৌশল দুই বেশি ব্যয় করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশ তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার অধিকার রাখে। জাতিসংঘ সনদ অনুসারে কোন স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ বা আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ একটি স্বাধীন ও স্বীকৃত রাষ্ট্র, যা 1971 সালে স্বাধীনতা লাভের পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পেয়েছে। সুতরাং যদি ভারত বা অন্য কোনো দেশ বাংলাদেশকে দখল করার চেষ্টা করে, তাহলে সেটি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। তাই সামরিক শক্তি থাকলেই কোনো স্বাধীন রাষ্ট্রকে দখল করা সম্ভব নয়, বরং বর্তমান বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়ন সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তা হবে কেবল বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের নিজের জন্যও একটি চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আন্তর্জাতিকভাবে নিন্দিত, সামরিকভাবে দুর্বল এবং কূটনৈতিকভাবে একঘরে হওয়ার সম্ভাবনা থাকবে ভারতের সামনে। সব দিক বিবেচনায় দেখা যাচ্ছে, ভারত যদি বাংলাদেশ দখলের চেষ্টা করে তাহলে সেটা শুধু বাংলাদেশ নয়, নিজের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনার মতো হবে। যদি ভারত বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত তার নৈতিক অবস্থান হারাবে। দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার রাষ্ট্র হিসেবে ভারতের যে ভাবমূর্তি, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণ এশিয়ার চীন ও রাশিয়ার প্রভাব বাড়বে, মুসলিম বিশ্বের সমর্থন হারাবে, এমনকি পশ্চিমা দেশগুলোর মধ্যেও ভেদাভেদ তৈরি হবে। সামরিক শক্তি দিয়ে একটি স্বাধীন ও জাতিগতভাবে ঐক্যবদ্ধ জাতিকে দমন করা যায় না, এই সত্য ভারতকে বুঝতে হবে। বাংলাদেশকে দখল বা নিয়ন্ত্রণের চিন্তা যেমন বাস্তবতা বিরোধী, তেমনি আত্মঘাতীয়। বরং পারস্পরিক সম্মান, কৌশলগত সহযোগিতা ও আস্থার ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে তোলাই দুই দেশের জন্য কল্যাণকর হবে। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বোঝাপড়ার উপরে, প্রতিযোগিতার উপর নয়। আর একে অপরকে শত্রু নয়, প্রতিবেশী ভাবলেই এই অঞ্চল উন্নয়ন ও শান্তির পথ দেখতে পাবে।